আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য হলেন রাজশাহীর মেয়র লিটন, মায়া ও অ্যাডভোকেট কামরুল। দল থেকে বহিষ্কৃত হলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে আইনের অপব্যাখ্যা দিচ্ছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। ব্রেক্সিট ও করোনা মহামারীর পর পেশা বদলাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা, যুক্তরাজ্যে অভিবাসী কর্মীর নতুন চাহিদা। পরিবহন খরচ বাড়ার অজুহাতে নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বাড়তি, ক্রেতারা হতাশ। এবং মিরপুরে প্রথম টি-20তে পাকিস্তানের কাছে 4 উইকেটে হারল বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম। গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় দল থেকে বহিষ্কার করা হয়েছে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে। সভার শুরুতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিদেশে বসে কিছু লোক দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন, সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতেই ডাকা হয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার শুরুতে দেয়া বক্তব্যে দলীয় প্রধান শেখ হাসিনা বলেন, 15 আগস্টের খুনিদের মদত ও পুনর্বাসিত করেছে জিয়াউর রহমান, এরশাদ এবং বেগম খালেদা জিয়া। যে দল পলাতক আসামি চালায়, জনগণ তাদের কি আশায় ভোট দেবে এমন প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী। পলাতক আসামি যে দলের নেতা, সে দল কি নির্বাচনই বা করবে? ভোটই বা মানুষ তাকে কি আশায় দেবে? বিএনপি কে নিয়ে এদেশের মানুষ কি কোনো আশা করতে পারে, কোনো ভরসা করতে পারে? এবং এমন টাকা চুরি করে তারা বিদেশে নিয়ে যাচ্ছে যে সেখানে তারা বিলাসবহুল জীবনযাপন করছে। এ সময় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার উপায় নিয়ে কিছু মানুষ বৈঠক করছেন। জনগণের শক্তি আওয়ামী লীগের শক্তি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের সেবায় কাজ করছে তার সরকার। আমরা উন্নয়নশীল দেশ কেন হলাম এটাও সঠিক না বলে অপপ্রচার আমাদের দেশের কিছু মানুষ তারা অপপ্রচার করে। এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যজনক যে এরা কারা, এদের উদ্দেশ্যটা কি। আমি মনে করি আমাদের ওয়ার্কিং কমিটির প্রত্যেকটা সদস্য তাদের এই বিষয়গুলি সম্পর্কে সচেতন হতে হবে, জানতে হবে, এটা প্রতিবাদ করতে হবে। যে কেউ দল গঠন করলে তাতে বাধা দেওয়া হবে না বলেও জানান তিনি। যারা নতুন পার্টি করতে চাচ্ছে তাদেরকে পার্টি করতে দেওয়া উচিত এবং তারা দল করুক, তারা কাজ করুক। কারণ বাংলাদেশের দরকার আছে, যে যত দল করতে চায় করতে পারে। এটা এখানে বহুদলীয় গণতন্ত্র বিদ্যমান, কাজে এখানে যেন কোনো রকম বাধা দেওয়া না হয়। সভায় শূন্য পদে সভাপতি মণ্ডলীর সদস্য মনোনীত হয়েছেন রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়ায় দল থেকে বহিষ্কার করা হয় গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বেগম খালেদা জিয়া হাসপাতালে বেঁচে থাকার সংগ্রাম করছেন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, চিকিৎসা না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিদেশে চিকিৎসা নিয়ে সরকার আইনের অপব্যাখ্যা দিচ্ছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মইনুল হাসান। হাসপাতালে চিকিৎসাধীন দলীয় প্রধান বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এমন খবরে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে বিএনপি নেতাকর্মীদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় বিএনপি মহাসচিব দেশবাসীর দোয়া চেয়ে জানান, বেগম জিয়া হাসপাতালে প্রাণপণ বেঁচে থাকার সংগ্রাম করছেন। বেগম খালেদা জিয়া আজকে তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায়
গুরুতর অসুস্থ অবস্থায় কিনা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়ে এখন তারা তাকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে, চক্রান্ত করছে। দেশকে বাঁচাতে হলে যে বাতিঘরের দিকে আমরা তাকিয়ে থাকি, সেই বাতিঘর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে হবে, তাকে মুক্ত করতে হবে। গুরুতর অসুস্থ একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে সরকার প্রধান ও আইনমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল। রাজনৈতিক প্রতিহিংসা, একমাত্র প্রতিশোধ এবং অহংকার, দাম্ভিকতার কারণে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এইভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। তারা বলে কি যে আপনার সাজাপ্রাপ্ত, আরে কোন মামলায় সাজাপ্রাপ্ত? যে মামলার কোনো ভিত্তি নেই। যে আইনের কথা তারা বলছেন 401, সেই 401-এর মধ্যেই বলা আছে যে সরকার সম্পূর্ণ একটা সরকারের, সরকার চাইলে তাকে মুক্তি দিতে পারেন, সরকার চাইলে তাকে বিদেশে পাঠাতে পারেন চিকিৎসার জন্য, সরকার চাইলে পুরোপুরি মওকুফ করে দিতে পারেন। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের বেশ কয়েকজন শীর্ষ নেতা বলেন, দেশে গণতন্ত্র ও সুশাসন ফিরিয়ে আনতে সবাইকে রাজপথে নামতে হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। অনশনের নামে কেউ রাস্তায় নেমে অরাজক পরিস্থিতি তৈরি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় ঢাকার 99 নম্বর ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। দলীয় নেতাকর্মীদের জনবান্ধব হওয়ার তাগিদ দিয়ে আগামী জাতীয় নির্বাচনে প্রচারে নামার আহ্বান জানান মন্ত্রী। খালেদা জিয়া ভালো চিকিৎসা পাক, উন্নত চিকিৎসা পাক, আমরাও সেটা চাই। তিনি তার যে রোগে তিনি ভুগছেন দ্রুত আরোগ্য লাভ করুক, সেটাও আমরা চাই। কিন্তু দেশের প্রচলিত আইন যেটা আছে সেই আইন অনুযায়ী তার সমস্ত ব্যবস্থা হচ্ছে। আমরা সেই আইন অনুযায়ী, তিনিও সেই আইন অনুযায়ী তিনি সেই সুযোগটা পাচ্ছেন। ব্রেক্সিট আর করোনা মহামারীর পর পেশা বদলাচ্ছেন যুক্তরাজ্যের প্রবাসীরা। বাঙালিদের প্রসিদ্ধ রেস্টুরেন্ট ব্যবসায় 2 বছর ধরে দারুণ মন্দা, কর্মী মিলছে না। সংকটে হোটেল রেস্তোরাঁ বন্ধ করে অনেকেই ট্যাক্সি চালাচ্ছেন, কেউ বেছে নিয়েছেন অন্য কোনো কাজ। লন্ডন থেকে ফিরে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। লন্ডন বিশ্বের অন্যতম বনেদি এই শহরকে আপন করে কেউ কেউ সেকেন্ড সিলেট নামেও ডাকেন, কারণ এই শহরের নানা প্রান্তে থাকা 5 লাখেরও বেশি বাংলাদেশির 3.5 লাখই সিলেটি। লন্ডনের নানা ক্ষেত্রে আধিপত্যও তাদেরই। লন্ডন ছাড়াও ম্যানচেস্টার, বার্মিংহাম, এডেনবরা, গ্লাসগো কিংবা ব্র্যাডফোর্ডে বছর 3 আগেও প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগেরই ছিল রেস্টুরেন্ট ব্যবসা। করোনার 2 বছরে সেই কারবার একেবারেই বন্ধ থাকার পর এখন অনেকেই ঝুঁকছেন বিকল্প পেশায়। একটা প্যান্ডেমিক কেমন হয়, সেটা কিভাবে ট্যাকল করতে হয়, সেটার জন্য কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না। আসলে সারা পৃথিবী প্রস্তুত ছিল না। আগে যে সুযোগগুলো ছিল স্টুডেন্ট হিসেবে এসে কাজ করা, বা আপনার একটা নিয়ম ছিল যে কোনোভাবে 10 বছর পার করে দিতে পারলেই দে ক্যান অ্যাপ্লাই ফর পিআর। ওই জিনিসগুলো এখন একটু স্ট্রিক্ট। অবশ্য পেশা বদলে আয় রোজগারও বেড়েছে বাংলাদেশিদের অনেকের। কেউ কেউ খুলেছেন নিজস্ব কোম্পানি, তাতে অন্যদের চাকরিও দিচ্ছেন। আমাদের ড্রাইভার সংকট দেখা দিচ্ছে, ইউরোপিয়ানরা তারা তাদের দেশে চলে গেছে, আর এই ট্রেড থেকে কিছু ড্রাইভার অন্য ট্রেডে চলে গেছে। অনেক অপরচুনিটি রয়েছে ব্রেক্সিটের পরে আমাদের বাংলাদেশিদের জন্য। প্রথমত আমাদের রেস্টুরেন্ট সেক্টর, তাছাড়া ফার্মিং সেক্টরে রয়েছে, এনএইচএস এর যে নার্স সংকট। এই সুযোগটা যদি আমাদের সরকার যদি কোনোভাবে কাজে লাগাতে পারে এদেশের সরকারের সাথে মিলে। ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের অর্থনীতিতেও বড় ধাক্কা পড়েছে, তার উপর করোনা মহামারীর মহাপ্রলয়। ইউরোপের অন্য দেশগুলোর কয়েক লাখ কর্মী চলে গেছেন ব্রিটেন থেকে, তাই স্থানীয় নানা কর্মক্ষেত্রে চলছে কর্মী সংকট। যুক্তরাজ্যের শ্রমবাজারের এই সংকট বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। অনেকেই বলছে ব্রেক্সিট এবং তারপরে করোনা মহামারীর কারণে এখানকার বিভিন্ন সেক্টরে কাজের নতুন করে একটি সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে যদি দক্ষ এবং অভিজ্ঞ লোকজন আসে সহজেই কাজ পেয়ে যেতে পারে তারা, এবং একই সাথে ভিসার প্রক্রিয়াও কিছুটা সহজ হয়েছে আগের চেয়ে। তাই এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বাংলাদেশ থেকে যারা আসতে চান তাদেরকে বুঝে শুনে এবং দক্ষতা অর্জন করেই আসার কথা বলছেন পুরনো অভিবাসী কর্মীরা। কারামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, টাওয়ার ব্রিজ, লন্ডন। পরিবহন খরচ বাড়ার অজুহাতে বেড়ে গেছে প্রায় সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। রাজধানীর বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত সাধারণ মানুষ।
বাড়তি দামেই বেচাকেনা চলছে চাল, চিনি, ডাল, তেল সহ বিভিন্ন পণ্য, জানাচ্ছেন হুমায়ুন চিশতি। চিনির দামের হেরফেরের জন্য অনেক বিক্রেতাই খোলা চিনি বিক্রি বন্ধ রেখেছেন। তারা বলছেন সরকারিভাবে চিনির দাম বেঁধে দিলেও তাদের বেশি দামে কিনতে হচ্ছে। গভর্নমেন্ট একটা বলছে যে লুজ চিনি 75 টাকা বিক্রি করতে হবে, তখন আমাদের কিনা পড়ে 75 বা 76 টাকা কিনা পড়ে। তো এই হিসাবে আমাদের আরও কিছু ঘাটতি আছে, খরচ আছে। শুল্ক কমিয়ে আমদানি সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও কমানো যায়নি চালের দাম, বরং পরিবহন খরচ বাড়ায় কেজিতে দাম বেড়েছে 1 থেকে 2 টাকা। মিলাররাও নাকি কিছু বাড়াইছে 50 টাকা 100 টাকা বস্তায়, আবার ক্যারিংয়ে বাড়ছে কিছু। আগে যা গাড়ি ভাড়া ছিল তার থেকে 3-4 টাকা বাড়তি ভাড়া দিয়ে মাল আসতেছে, তো হিসাবটা তো চালের উপরে আসতেছে। এতে করে প্রায় সব আইটেম চালে 2 টাকা করে কেজিতে বাড়ছে। বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক বাড়তি দামে সংকটে পড়ছেন সীমিত আয়ের ক্রেতারা। অনেকেই দুষছেন সরকারকে। সমন্বয় সরকার যেটা বলে এর সাথে বাস্তবের সাথে আসলে মিল খুব কম। আমাদের কিনতে গেলে আমাদের চিন্তা করতে হবে যে এই টাকার বাজার করতে হবে, এই টাকার ভিতর আমার কিনে কেটে আসতে হবে বাজার থেকে। আমাদের মতো সাধারণ মানুষের জন্য তো প্রবলেম আর প্রবলেম, সব দিকেই প্রবলেম। নিত্য প্রয়োজনীয় মুদি পণ্যের বাজারেও বাড়ছে অস্বস্তি। ভোজ্য তেল ও আটার দামও চলে যাচ্ছে নাগালের বাইরে। খোলা আটা এবং প্যাকেট আটা, তারপরে সয়াবিন তেল, এগুলো অত্যন্ত দাম, এগুলো কোনো নাগালের বাইরে চলে যেতেছে। আমরা প্রতি সপ্তাহে কাস্টমার ঝগড়া করতে হয়। তবে সপ্তাহের ব্যবধানে কমতে শুরু করেছে ব্রয়লার ও পাকিস্তানি কক মুরগির দাম। সোনালী মুরগির 250 টাকা কেজি, আর হইলো আপনার ব্রয়লার মুরগি 155-60 টাকা বেশি, আর দেশি মুরগি 420 টাকা কেজি। লাল ডিমের ডজন 110 টাকা, হাঁসি ডিম 170 টাকা পার ডজন, আর হচ্ছে আপনার দেশি মুরগি 180 টাকা ডজন। রাজধানীতে শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম আগের মতোই চড়া। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর আদাবর থেকে 2 এসএসসি পরীক্ষার্থী সহ নিখোঁজ 3 বোনকে যশোরে উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার চানপাড়া এলাকায় দাদার বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের বরাত দিয়ে পুলিশ জানায়, মায়ের মৃত্যুর পর 3 বোনের লালন পালনের দায়িত্ব নেন তাদের খালা, কিন্তু বাবার সাথে যোগাযোগ করতে না দেয় এবং খালাদের অত্যাচারে 3 বোন ঢাকা থেকে পালিয়ে যশোরে দাদার বাড়ি চলে যায়। কোতোয়ালি থানার চাঁদপাড়া এলাকা থেকে সেই নিখোঁজ 3 বোনকে তার বাবার বাসা থেকে উদ্ধার করি। তার খালা তাদের মানসিকভাবে অত্যাচার করত এবং তার বাবার সাথে দেখা করতে দিত না। তো সেই অবস্থার প্রেক্ষিতেই হঠাৎ করে তারা খালাদেরকে না বলে তারা যশোর চলে আসে। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। মিরপুরে সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানের কাছে 4 উইকেটে হেরেছে বাংলাদেশ। টাইগারদের দেয়া 128 রানের টার্গেটে খেলতে নেমে চাপে পড়লেও শেষ পর্যন্ত 5 বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে সফরকারীরা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 7 উইকেটে 127 রান করে বাংলাদেশ, জানাচ্ছেন মুমিনুর রিপন। প্রথম টি-20তে পাকিস্তানের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত হতাশই করল বাংলাদেশ। ঘরের মাঠে শেষ 2 সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দাপট দেখালেও পাকিস্তানের বিপক্ষে সেই ধারাবাহিকতা রাখতে পারল না টাইগাররা। যদিও পাকিস্তানকে 128 রানের টার্গেট দিয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ফর্মে থাকা 2 ওপেনারকে বিদায় করেন মুস্তাফিজ ও তাসকিন। আর দলীয় 24 রানে 4 উইকেট তুলে নিয়ে সফরকারীদের বড় বিপর্যয়ে ফেলেছিল টাইগাররা। তবে গলার কাটা হয়ে দাঁড়ান ফকর জামান ও দিলখুশ শাহ। দুজনের ব্যাট থেকে আসে 34 রান করে। 17 ওভারের আগে এই 2 ব্যাটারকে বিদায় করে আশার আলো জ্বালিয়েছিল টাইগাররা। তবে স্পিনার আমিনুল ইসলামকে বোলিং না দেয়ায় শেষ পর্যন্ত ভুগতে হয়েছে বাংলাদেশকে। সপ্তম উইকেটে শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজের 15 বলে 36 রানের অবিচ্ছিন্ন জুটিতেই ম্যাচ হারল বাংলাদেশ। 5 বল আগেই 6 উইকেটে 132 রান করে পাকিস্তান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 7 উইকেটে 127 রান করে বাংলাদেশ। টপ অর্ডারে পরিবর্তন আসলেও ব্যাটিংয়ে টাইগারদের শুরুটা আগের মতোই। দলের মাত্র 15 রানে 3 উইকেট হারিয়ে কঠিন বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। আর দলীয় 40 রানে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ সাজঘরে ফিরলে বিপর্যয়ে বাংলাদেশ।
তবে ধীরগতির ব্যাটিংয়ে বিপর্যয়টা প্রাথমিকভাবে সামলে নেন আফিফ হোসেন। এরপর মোহাম্মদ নেওয়াজকে টানা 2 ছক্কা হাঁকিয়ে জ্বলে ওঠার আভাসও দিয়েছিলেন তিনি। তবে শাদাব খানের গুগলিতে ব্যক্তিগত 36 রানে আউট হন আফিফ। দলীয় স্কোর তখন 5 উইকেটে 61 রান। তবে শেষ 7 ওভারে 66 রান যোগ করে দলকে টেনে তোলেন নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান। নুরুলের 22 বলে 28 ও মেহেদীর 20 বলে অপরাজিত 30 রানে ভর করে মিরপুরের উইকেটে চ্যালেঞ্জিং স্কোর করে বাংলাদেশ। তবে এই পুঁজিতে লড়াই জমিয়ে তুললেও ম্যাচ জেতা হয়নি টাইগারদের। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাবের আজীবন সম্মাননা পেলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সন্ধ্যায় ঢাকা ক্লাবের 27তম ট্রাব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তার পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করেন এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশরিক আহমেদ। মোট 5টি ক্যাটাগরিতে 94 জনকে দেয়া হয় সম্মাননা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, অবদানের স্বীকৃতি হিসেবে দেয়া এই সম্মাননা সমাজের প্রতি ব্যক্তির দায়বদ্ধতা বাড়াবে। আজকে যারা পুরস্কৃত হয়েছেন, আজীবন সম্মাননা পেয়েছেন, তারা সমাজ বিনির্মাণে, সমাজ যাতে সঠিক খাতে প্রবাহিত হয় সেই ক্ষেত্রে তারা এখন যে অবদান রেখে চলেছেন, তাদের সেই অবদান আরও শানিত হবে, তাদের সেই অবদান আরও বিস্তৃত হবে। ক্ষমতা চিরস্থায়ী করতেই সরকার খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা প্রতিদিন অবনতির দিকে যাচ্ছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, বিদেশে চিকিৎসার সুযোগ না দেয়ায় কোনো ক্ষতি হলে এর দায় সরকারকেই নিতে হবে। মাওলানা ভাসানীর রাজনৈতিক জীবন দর্শন অনুসরণ করে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের নেতারা। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীন ও মুক্তির সংগ্রামে মাওলানা ভাসানী শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানান তারা। গণতন্ত্র চর্চায় মাওলানা ভাসানীর অবদান অসামান্য উল্লেখ করে বক্তারা বলেন, সারা জীবন এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে গেছেন তিনি। পরে মাওলানা ভাসানীর কৃষক সমিতি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বগুড়ার 27টি ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর সাথে ত্রিমুখী লড়াই হচ্ছে দলের বিদ্রোহী ও বিএনপির স্বতন্ত্র প্রার্থীর। তবে ভোট নিয়ে ক্ষমতাসীন দলের প্রার্থীরা আত্মবিশ্বাস দেখালেও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে অন্যদের। বগুড়া থেকে ইকবাল মোর্শেদ রিপনের তথ্য ছবিতে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। বগুড়ার 3 উপজেলার গ্রামগঞ্জ এখন ভরাট ভোটের আবেজে। ভোটারদের সমর্থন আদায়ে দিনরাত গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তৃতীয় দফায় বগুড়া সদর, ধুনট ও শাহজাহানপুর উপজেলার 27টি ইউনিয়নে নির্বাচন। তবে একটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। বাকি ইউনিয়নগুলোতে চলছে ভোটের নানা মেরুকরণ। দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, সবকিছু মুক্ত এবং সন্ত্রাসকে দমন করতে পারে এরকম প্রার্থী আমরা চাই। যুবকদের চাওয়া পাওয়া দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক মুক্ত। বিএনপি অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত বগুড়ার বেশিরভাগ ইউনিয়নে ভোটের লড়াই হচ্ছে ত্রিমুখী। বিএনপির প্রার্থীরা এই নির্বাচনে অংশ নিচ্ছে স্বতন্ত্র প্রার্থী হয়ে। কোনো কোনো ইউনিয়নে মাঠে রয়েছেন বিএনপির একাধিক নেতা। অন্যদিকে প্রায় সব ইউনিয়নে ক্ষমতাসীন দলের প্রার্থীকে সামাল দিতে হচ্ছে বিদ্রোহী প্রার্থীদের। সাকারিয়া ইউনিয়নবাসীর জন্য আমি আমার জীবনের সমস্ত কিছু দিয়ে তাদের উপকার, তাদের সেবা করার আমি সুযোগ খুঁজে নেব। এলাকার উন্নয়নের কারণে এবং মানুষের সম্প্রীতি ভালোবাসাকে জন্ম দিয়েছে, এটার কারণে আমাকে তারা পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করবেন। 23টি বছর ধরে এই ইউনিয়নের কোনো উন্নয়ন হয়নি। আমি চেষ্টা করব এই ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে সর্বোচ্চ উন্নয়নমূলক কাজ করা। আমি গত 2 বার পর নির্বাচিত হয়ে নামুজাবাসীর সেবা করে আসছি। সুখে দুঃখে, বিপদে আপদে সর্বসময় তাদের পাশে থেকে তাদের হৃদয় আমি জয় করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি। নির্বাচন কমিশন বলছে সব প্রার্থীর জন্য সমান সুযোগ রাখা হয়েছে ভোটের মাঠে। শান্তিপূর্ণ ভোট আয়োজনেও নেওয়া হয়েছে সব প্রস্তুতি। যে জায়গায় আমরা আচরণবিধি ভঙ্গের অভিযোগ পেয়েছি
সেই জায়গাগুলোতে আমরা তাৎক্ষণিকভাবে মোবাইল কোড দিয়ে তাদের শাস্তির নিশ্চয়তা করেছি এবং অনেকে আমরা শোকজও করেছি। তৃতীয় দফায় এসব ইউনিয়নে ভোট গ্রহণ হবে 28 নভেম্বর। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। যশোরের শার্শায় গোগা ইউনিয়নে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 2 জন গুলিবিদ্ধ সহ 3 জন আহত হয়েছে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউনিয়নের 5 ভুলট দাখিল মাদ্রাসার সামনে বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আব্দুর রশিদের সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেম্বার তাবিবুর রহমানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 71-এ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দেশে দেশে জনমত গঠন ও পাশে দাঁড়ানোয় স্বাধীনতা অর্জন সহজ হয়েছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। ইন্দিরা গান্ধীর সরাসরি হস্তক্ষেপ না থাকলে বঙ্গবন্ধুকেও ফিরে পাওয়া যেত না বলে এ সময় মন্তব্য করেন সহকারী ভারতীয় হাইকমিশনার অনিন্দ ব্যানার্জি। ইন্দিরা গান্ধীর 105তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত আলোচনায় এসব কথা বলেন বক্তারা। পরে কেক কেটে ইন্দিরা গান্ধীর জন্মদিন উদযাপন করা হয়। চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে। ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করলেন। প্রাণ বাঁচানোর তাগিদে মানুষ দলে দলে আশ্রমের প্রতিবেশী ভারতের মাটিতে ইন্দিরা গান্ধী তাদের কাউকে ফিরিয়ে দেননি। 1971 সালের সেপ্টেম্বর মাসে তিনি সব ধরনের সমস্যা মোকাবিলা করে বাংলাদেশকে বাংলাদেশ বলে স্বীকৃতি দেন নিজের বক্তব্যের মাধ্যমে। সুন্দর মুক্তিযুদ্ধে যে স্বাধীন হলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী যদি না হতেন এই দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে 3 কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দারা। সকাল 10টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী MH শিবলির কাছ থেকে স্বর্ণের পেস্ট ও বার সহ স্বর্ণালংকার জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। পরে ওই যাত্রীকে আটক করা হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনার ধাক্কা সামলে দেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুর্শি। তিনি বলেন, দেশের উন্নয়নে নারী উদ্যোক্তাদের ভূমিকা প্রশংসনীয়। রাজধানীর মিরপুরে সর্বজয়া নারী উদ্যোক্তা উৎপাদনমুখী সমবায় সমিতির প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত মেলা পরিদর্শন করেন তিনি। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনার সংক্রমণ গুরুতর পর্যায়ে বাড়তে থাকায় এবার সারা দেশে লকডাউন জারি করল অস্ট্রিয়া। সোমবার থেকে 20 দিনের এই লকডাউন কার্যকর করা হবে। এর আগে যারা ভ্যাকসিন নেননি কেবল তাদের জন্য এই লকডাউন জারি ছিল। চ্যান্সেলর আলেকজান্ডার শালেনবার্গ জানিয়েছেন, টিকার আইনি বাধ্যবাধকতাও জারি করা হবে শিগগিরই, যা 2022 সালের 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। চ্যান্সেলর বলেন, করোনার পঞ্চম ঢেউ কোনোভাবেই প্রত্যাশা করে না তার সরকার। পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি বরাদ্দের প্রায় 7,500 পানির ট্যাঙ্ক বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে। স্থানীয় জনপ্রতিনিধিদের উপেক্ষা করে বিএনপি জামাত সমর্থকদের অগ্রাধিকার দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট জানাচ্ছেন ইরশাদ লিমা। বঙ্গোপসাগরের নিকটবর্তী পিরোজপুরের সবশেষ উপজেলা মঠবাড়িয়ার অধিকাংশ এলাকার পানি লবণাক্ত, ফলে বসানো যায় না গভীর নলকূপ। বর্ষাকালে খুব একটা সমস্যা না হলেও শুকনো মৌসুমে সুপেয় পানির মারাত্মক সংকটে পড়েন স্থানীয়রা। 47 কোটি টাকারও বেশি ব্যয়ে মঠবাড়িয়ার নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প হাতে নেয় সরকার। সুপেয় পানি সংরক্ষণের জন্য দেয়া হয় ট্যাঙ্ক, যা নিতে তালিকাভুক্তদের কাছ থেকে 5 থেকে 7,000 টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ করা হচ্ছে। 1,000 টাকা করে দিতে পারছে তারা ট্যাঙ্কি পাইছে, আর যারা টাকা দিতে পারি না তাদেরও পায় না। বড় লোকেই বেশি বেশি, গরিব বেশি অল্প।
শুধুমাত্র দরিদ্র পরিবার প্রতি একটি করে ট্যাঙ্ক বরাদ্দের কথা থাকলেও খোদ সংসদ সদস্যের শ্বশুরবাড়িতেই পাওয়া গেছে 3টি ট্যাঙ্ক। রয়েছে বাইরে বিক্রি করে দেওয়ারও অভিযোগ। যারা ক্ষমতা আছে হেরাই পাইছে 4 দিয়া, আমরা চাইছি আমাকে দেয় নাই। পানিটা কিন্তু আসলে যারা পাওয়ার মতো তারা পায় না, এটা পায় স্বজন প্রীতি হইতেছে। সংসদ সদস্য মহোদয় তার ইচ্ছে মতো বন্টন করেন, তার নিজস্ব কিছু লোক দিয়ে এটা বাণিজ্য করেন। সরকারের নিয়ম আছে 1600 টাকা দিবেন, কিন্তু সেখানে দেখা যায় 6000 7000 টাকা তাদের কাছ থেকে নিয়ে তারাই বরাদ্দগুলো দিয়ে থাকেন। ট্যাঙ্ক বিক্রির কথা স্বীকারও করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা। মঠবাড়িয়ার অবস্থা তো আপনারা জানারই কথা, বিরোধী দলের কিছু গ্রুপ থাকে, তারা বিভিন্ন প্রোপাগান্ডা তো থাকেই। এদিকে তালিকা প্রণয়নের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন সরকারি কর্মকর্তারা। তালিকার বিষয়ে আমি বলতে পারবো না, তালিকা অনেক পূর্বেই হয়েছে। অফিসে যে তালিকা আছে সেই তালিকা দিয়ে আমরা কাজকর্ম করতেছি। যাদের পাওয়া উচিত তাদের কাছে কিন্তু এটা পৌঁছায়নি। এমনও আছে একবারিতে শুনে যে একাধিক যতগুলো ঘর ধনাঢ্য ব্যক্তি যতগুলো ঘর ততগুলো ট্যাঙ্কি যেয়ে পৌঁছে। এই অনিয়মের বিষয়ে জানতে সংসদ সদস্য ডক্টর রুস্তম আলী ফরাজির সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি। ইশরাত লিমা, এটিএন বাংলা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ফ্রি টু বি স্লোগান নিয়ে বাজারে এলো সম্পূর্ণ লাইফস্টাইল ব্র্যান্ড মাভেরিক। বিপুল চাহিদার কথা বিবেচনা করে এই লাইফস্টাইল কালেকশন বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় জুতোর ব্র্যান্ড অ্যাপেক্স। দেশের 80টিরও বেশি অ্যাপেক্স রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে এই হামগ্রান ব্র্যান্ডের পণ্য। খুব শিগগিরই অন্যান্য স্টোরেও মাভেরিকের কালেকশন পাওয়া যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পার্টেক্স খেলার খবর। প্রথমবারের মতো এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ। তীর 22তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ মিশ্র বিভাগে স্বর্ণপদকের লড়াইয়ে বাংলাদেশের দিয়া সিদ্দিকি এবং মোহাম্মদ হাকিম রুবেল হেরে যান কোরিয়ার রিও সুজং এবং লি সিংওয়েনের কাছে। আরও জানাচ্ছেন SM আশরাফ। রৌপ্য পদক জয়ের স্মিত হাসি দিয়া সিদ্দিকি এবং হাকিম রুবেলের মুখে। দ্বিতীয় হলেও এটাই ইতিহাস বাংলাদেশের আর্চারদের। এশিয়ান আর্চারিতে যে এটাই সর্বোচ্চ পদক। ফেভারিটের তকমা থাকা অলিম্পিক পদক জয়ী দুই কোরিয়ার আর্চারির বিপক্ষে প্রথম সেট 38-32 পয়েন্টে হেরে যান দিয়া এবং রুবেল। দ্বিতীয় সেটও প্রতিপক্ষের খেলোয়াড়রা 4 তীর থেকে তুলে নেয় 38, আর একবারও 10 মারতে না পারায় স্বাগতিক দলের স্কোর 33। ওদের একটা কনফিডেন্সকে ওরা একই লেভেলে সব সময় থাকে 38 39, বাট ওদের কিন্তু নিচে যাইতে দেখে নেই 38-এ। তো ওই আমাদের ওরকম পর্যায়ে একটা পৌঁছাইতে হবে এবং ওরকম কনফিডেন্স লেভেলটা আনতে হবে। ইনশাল্লাহ ডে বাই ডে আমরা প্রোগ্রেস করব। শেষ সেটে নিজেদের সেরাটা দিয়ে কোরিয়ার সমান 38 তুলনায় বাংলাদেশ। তবে প্রথম 2 সেট হারায় 5-1 ব্যবধানে ম্যাচের ফল যায় বাংলাদেশের বিপক্ষে। আমাদের কন্টিনিউ এরকম বিট করা করে হয়, প্র্যাকটিসে বলেন গেমে বলেন সবসময় এরকম কন্টিনিউ বিট করা করে হয়। তো আরও চেষ্টা করব যাতে আরও আমার এই লেভেলটাই ধরে রাখার জন্য। আর আমার টার্গেট হচ্ছে যে টোকিও অলিম্পিকের মধ্যে হয়তো বা আমরা টিমটা কোয়ালিফাই করতে পারি নাই, ইনশাল্লাহ 24 সালে যে অলিম্পিক আছে প্যারিসে এখানে কোয়ালিফাই করব। এই প্রতিযোগিতায় গেল 8 বারের অংশগ্রহণে একবারও পদক না জেতা বাংলাদেশের আর্চাররা বলেন বিশ্ব সেরাদের সাথে লড়াইয়ের অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে কাজে দেবে। SM আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। অ্যাথলেথন মিরপুর হাফ ম্যারাথনে 7.5 কিলোমিটারে ছেলেদের বিভাগে ইমরান হাসান ও মেয়েদের বিভাগে নাসরিন বেগম প্রথম হয়েছেন। আর 21 কিলোমিটারের শীর্ষস্থানে ছেলেদের আশরাফুল আলম আর মেয়েদের পারুল। মিরপুর রানার্সের উদ্যোগে উত্তরার দিয়াবাড়িতে এই 2 ক্যাটাগরিতে ম্যারাথন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আয়রন ম্যান ইমতিয়াজ ইলাহি। বাংলাদেশ, ভারত, চীন, জাপান, ফ্রান্স, জার্মানি সহ বিভিন্ন দেশের প্রায় 500 দৌড়বিদ এই প্রতিযোগিতায় অংশ নেন। নারী কেলেঙ্কারির অভিযোগে অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন টিম পেইন। অ্যাশেজ সিরিজ শুরুর মাত্র 3 সপ্তাহ আগে লিখিত বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন তিনি। 2017 সালে তাসমানিয়া ক্রিকেটের সাবেক এক নারী কর্মীকে সেক্সটিংয়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
2018 সালে সেই নারী কর্মী অভিযোগ করেন তাকে আপত্তিকর ছবি পাঠিয়ে যৌনকর্মের জন্য আহ্বান জানিয়েছিলেন পেইন। নতুন করে এই অভিযোগের তদন্ত শুরু হয়, নেতৃত্ব ছেড়েছেন তিনি। পেইন দায়িত্ব ছাড়াই অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব পেতে পারেন সহ অধিনায়ক প্যাট কামিন্স। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য হলেন রাজশাহীর মেয়র লিটন। মায়া ও অ্যাডভোকেট কামরুল। দল থেকে বহিষ্কৃত হলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে আইনের অপব্যাখ্যা দিচ্ছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। ব্রেক্সিট ও করোনা মহামারীর পর পেশা বদলাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা, যুক্তরাজ্যে অভিবাসী কর্মীর নতুন চাহিদা। পরিবহন খরচ বাড়ার অজুহাতে নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বাড়তি, ক্রেতারা হতাশ। এবং মিরপুরে প্রথম টি-20তে পাকিস্তানের কাছে 4 উইকেটে হারল বাংলাদেশ। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।